খালেদা জিয়ার চিকিৎসা চলছে লন্ডন ক্লিনিকে। নেতাকর্মীদের সরগরম মার্লিবেন এলাকা। নেত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া। ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা দেখছেন মির্জা ফখরুল। হাসিনার পতনে ৮০% সংস্কার হয়ে গেছে, মন্তব্য মেজর হাফিজের। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় সরকার। সংস্কার স্বল্প, মধ্যনা দীর্ঘমেয়াদী পরিষ্কার হবে 2 সপ্তাহে, জানালেন উপদেষ্টা মাহফুজ। শাহবাগে 2 ঘণ্টা সড়ক অবরোধ। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের। অস্থায়ী আদালত পুড়ে যাওয়ায় হয়নি বিদ্রোহ মামলার শুনানি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। বিএনপি নেতাকর্মীদের সরগরম লন্ডনের মার্লিবেন এলাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলতে থাকা লন্ডন ক্লিনিকের আশেপাশে ভিড় করেছে তারা। প্রিয় নেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে দোয়া ও বুক ভরা আশা তাদের। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন থেকে মোহাম্মদ আব্দুল হান্নান। গত কয়েকদিন ধরে লন্ডনে চলছে ঠান্ডা আবহাওয়ার হলুদ সতর্কতা। তা উপেক্ষা করেই নেতা কর্মীদের ভিড় খালেদা জিয়ার চিকিৎসা চলতে থাকা হাসপাতালটি ঘিরে। লন্ডনের বাইরে থেকেও আসছেন অনেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ কথা শুনে আসলে আমরা খুবই উদ্বিগ্ন, আর আমরা অনেক খুশি যে উনি আজকে স্বৈরাচারী শেখ হাসিনার সমস্ত বাধা ভেঙে আল্লাহ ওনাকে বিলেতের মাটিতে চিকিৎসা করার সুযোগ দিয়ে দিচ্ছেন। আসলে দেখতে তো পারবো না হসপিটালের ভিতরে, আমরা বাইরে থেকে আমাদের নেতাকর্মী যারা এসেছি, আমরা এসেছি শুধুমাত্র নেত্রীর ভালোবাসায়, একটু মনের তাপ্তির জন্য এসেছি মূলত। 8 জানুয়ারি থেকে সেন্ট্রাল লন্ডনের মার্লিবনে এই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডির নেতৃত্বে বেগম জিয়ার চিকিৎসা চলছে। ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের পাশাপাশি বেগম জিয়ার সাথে দেখা হয়েছে তার নাতনি জাইমা রহমানের। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সেই সকাল থেকে রাত্রে পর্যন্ত 12টা পর্যন্ত এখানে ছিলেন, তো আমরা ছিলাম এখানে। তো উনি মাচ বেটার। তো এখন ডাক্তাররা মূলত পরীক্ষা নিরীক্ষা করে ট্রিটমেন্ট যেটা করবেন, এটা আপনাদেরকে ডাক্তার জায়েদকে দিয়ে আজকে সন্ধ্যার দিকে যদি থাকেন অথবা কালকে একটা টাইম করে টোটাল আপনি একটা মেডিকেলের আমরা দিতে পারবো। বা এখন পর্যন্ত এটাই বলতে পারি আমরা যে উনি মাচ বেটার দেন বিফোর। ডক্টর জুবাইদা তারেক রহমান তো অফকোর্স আছে, উনার নাতিন ব্যারিস্টার জাইমা রহমান, উনিও কালকে রাত্রে অনেক সময় কাটিয়ে গেছেন এবং ওনারা কন্টিনিউয়াসলি এটা যোগাযোগ করছেন। দলীয় নেতাকর্মীদের হাসপাতালে বা আশেপাশে এভাবে জড়ো না হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তবে খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হওয়ার পর একটি গণসমাবেশের আশা প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি। মার্লিবনের ডেভনশায়ার প্যালেসের পিছনে অনেকগুলো বিল্ডিং নিয়ে লন্ডন ক্লিনিক, যেখানে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে গিয়ে বিএনপির হাল ধরবেন। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। দর্শক, এই মুহূর্তে লন্ডন ক্লিনিকের সামনে আছেন বাংলা ভিশনের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। সরাসরি কথা বলার চেষ্টা করছি তার সাথে। হান্নান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? ধন্যবাদ জেবা। আপনি যেমনটি শুনছিলেন, আপনি সহ বাংলা ভিশনের দর্শকরা, যে বেগম জিয়া আমার পেছনে যে হাসপাতাল সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং তিনি মানসিকভাবে অনেক সুস্থ রয়েছেন। তবে কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে বাংলাদেশ থেকে আসা তার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর জাহিদ হোসেন কিছুক্ষণ পরে মিডিয়ার সামনে ব্রিফিং দিতে পারেন তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে এবং আপডেট দিতে পারেন। এখানে অনেক সাংবাদিক সকাল থেকেই ভিড় করছেন এই আপডেট নেওয়ার জন্য। তবে আমরা সকাল থেকে যেটি জানতে পেরেছি, তিনি মানসিকভাবে অনেক সুস্থ রয়েছেন এবং ঘন্টা 2 আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এছাড়াও গতকাল সাথেও দেখা হয়েছে বেগম জিয়ার এবং তিনি মনের দিক থেকে অনেক সুস্থ রয়েছেন। এদিকে এই হাসপাতালের কথা বলছিলাম, যেহেতু বেগম জিয়া একটি বিশেষায়িত হাসপাতালে এসেছেন, খুব গুরুত্ব সহকারে তার চিকিৎসার দেখভাল হচ্ছে বলে জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও বাংলাদেশ থেকে আসা ডাক্তার এবং এখানকার যে নেতৃত্ব দিচ্ছেন যে ডাক্তার, তাদের পরামর্শে সব ধরনের চিকিৎসা হচ্ছে বলে জানিয়েছেন। পাশাপাশি যেটি বলছিলাম যে এখানে যেহেতু বেগম জিয়া চিকিৎসা নিচ্ছেন এবং
এখানে লন্ডনে যারা বিশেষ করে যুক্তরাজ্য বিএনপি নেতা কর্মীদের মধ্যে এক ধরনের উত্তেজনা এবং আনন্দ বিরাজ করছে। দেখছেন আমার আশেপাশে অনেক নেতা কর্মী সারাক্ষণই এখানে ঘোরাফেরা করছেন, যদিও তাদের দেখার কোনো সুযোগ নেই, তবে তারা মনে প্রাণে দোয়া করছেন বেগম জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরে যান। আমরা যদি একটু 10 সেকেন্ড কথা বলতে চাই আপনার সাথে, আপনি কেন আসছেন? কালকেও এসেছেন। হচ্ছে কি হ্যাঁ জি হ্যাঁ, বেগম জিয়ার বর্তমান শারীরিক যে অবস্থা, এটা এটা আলহামদুলিল্লাহ আমরা আশা করছি চিকিৎসা বর্তমানে যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে ইনশাআল্লাহ। কি বলতে চান? ধন্যবাদ। আমাদের নেত্রী আমাদের মাঝে খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন, কালকে লন্ডন এসেছেন, আজকে এখানে চিকিৎসা নিচ্ছেন। আল্লাহর রহমতে আমরা আশা করছি খুব শীঘ্রই সুস্থ হয়ে বাংলাদেশে ব্যাক করবেন। আপনি কখন এসেছেন বা আপনি কিছু বলতে চান? আমি একটু আগে আসছি, বাট গলাটা ভেঙে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আসলে এরকম ভাবে অনেক নেতাকর্মী আসলে প্রতিনিয়ত আসছেন, তবে যুক্তরাজ্য বিএনপি থেকে বলা হয়েছে যেন কোনো নেতাকর্মী ভিড় না করেন, যেহেতু একটি হাসপাতাল এরিয়া, এখানে একটি সিকিউরিটির ব্যবস্থা ব্যাপার রয়েছে। তবে কিছুক্ষণ পরেই হয়তো ডাক্তার জাহিদ হোসেন, যিনি বাংলাদেশ থেকে এসেছেন, তিনি বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে ব্রিফিং করবেন। এই ছিল আমার কাছে, পরবর্তীতে আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দিব। ধন্যবাদ হান্নান। বিস্তারিত জানানোর জন্য দর্শক বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে জানাচ্ছিলেন বাংলা ভিশনের লন্ডন প্রতিনিধি এম এ হান্নান। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ। 14 জানুয়ারি আরেক আসামি কাজী সলিমুল হক কামালের আপিল শুনবে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চে দুদক, রাষ্ট্রপক্ষ এবং বেগম খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন। বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হলেও আরেক আসামি কাজী সলিমুল হক কামালের আপিল শুনানি না হওয়ায় আদালত মঙ্গলবার পরবর্তী তারিখ দেন। সেই সাথে রবিবারের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা শুনানিতে বলেন, মামলায় আইনের যেভাবে ব্যত্যয় ঘটানো হয়েছে তাতেই মামলা বাতিলযোগ্য। এই মামলাতে বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদের উপর বিচারের নামে অবিচার করা হয়েছে। গত বছরের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ। সেই সাথে বেগম খালেদা জিয়াকে দেয়া 10 বছরের সাজা স্থগিত করা হয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা চলে যাবার পর নিজেদের ঐক্য ধরে রাখা যাচ্ছে না। ক্ষমতায় টিকে থাকতে অশুভ প্রতিযোগিতা চলছে। নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার আইনগত বৈধতা পাবে না বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লেখা রাজবন্দির জবানবন্দির শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বইটি 2018 সালে আওয়ামী লীগ সরকার বাজেয়াপ্ত করেছিল। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, নেতাকর্মীদের আন্দোলনের ফলশ্রুতিতেই চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন বেগম খালেদা জিয়া। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে। তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার, সাথে সাথে করে দিয়েছে, ভিসা দিয়েছে। ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোনো রেন্ট না নিয়ে তারা এই অ্যাম্বুলেন্সটি দিয়েছেন এবং খুব দ্রুতভাবে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে যে তারা সেখানে তারকে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন। মির্জা ফখরুল বলেন, বিগত সময়ের আন্দোলনে যার যার অবদান স্বীকার করতে হবে, বিভক্তির রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দেখেন হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো লেজিটিমেসি দিতে পারবো না। আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষদেরকে,
স্বাধীনতাকামী মানুষদেরকে যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আর আমি রাজনৈতিক নেতা কর্মী যারা যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করব, বিভাজন সৃষ্টি করবেন না। কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। অল্প দিনের মধ্যে মামলা থেকে মুক্তি পেয়ে তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে আশা করেন বিএনপির মহাসচিব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা সম্ভব হবে না। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ৭১-এর মুক্তিযুদ্ধ জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, ১৬ বছর ধরে যারা গুম খুনের সাথে জড়িত ছিল, অন্তর্বর্তী সরকারের উচিত আরও দ্রুত গতিতে তাদের বিচার নিশ্চিত করা। তিনি বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ৮০% সংস্কার হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনে কিছু সংস্কার করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এবং জুলাই আগস্টে আহতদের চিকিৎসা নিশ্চিত করা। সব সংস্কারের ম্যান্ডেট এই সরকারের নেই, তাই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই প্রকৃত সংস্কার করবেন। কবে ভারত এই স্বৈরাচারকে এই দেশে ফেরত পাঠাবেন এই আশায় যখন আমরা বুক বেঁধেছি, এখন দেখা গেল যে তার ভিসার মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্যে, বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্যে এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে। এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না। আগামী সপ্তাহের মধ্যে সবার সাথে আলোচনা করে জুলাই ঘোষণার বিষয়ে জানানো হবে, জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। ছাত্রদের দাবি অনুযায়ী 15 জানুয়ারির মধ্যে ঘোষণা করা সম্ভব না হলেও দ্রুতই তা ঘোষণা করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় বলেও জানান সরকারের এই প্রভাবশালী উপদেষ্টা। আরও জানান, এই সংস্কার স্বল্প, মধ্য নাকি দীর্ঘ মেয়াদে করবে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় আগামী 2 সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী বছর থেকে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া, চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করার উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম সহ প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া উদ্যোগের বিষয়ে বিস্তারিত জানান উপদেষ্টা মাহফুজ আলম। সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। শিক্ষার্থীদের দাবি 15 জানুয়ারি ছিল, কিন্তু সরকার যে জায়গাটি চাচ্ছে যে সবার সাথে যেহেতু কথা বলতে হবে, সরকার হয়তো কিছু সময় বৃদ্ধি হতে পারে, কিন্তু এটা দেরি হবে না, খুব বেশি দেরি হবে না। হয়তো তাদের সময়সীমার কয়েকদিনের মধ্যেই এটা হয়ে যাবে এবং এটা আমরা আশা করি যে এটা যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথে এই কনসেনসাসের ভিত্তিতে করুক। এটা আমরা মনে করি শিক্ষার্থীরা এই ধৈর্য ধারণ করবেন, সংযম দেখাবেন। মাহফুজ আলম জানান, প্রশাসক দিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করা যাচ্ছে না বিধায় জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। প্রশাসক দিয়ে এটা সামলানো আমরা মনে করতেছি এটাতে ঘাটতি দেখা যাচ্ছে, জনগণ নাগরিক সেবাগুলো পাচ্ছে না। বলতো এটা একটা প্রস্তাবনা আকারে স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয় তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে এবং এটা মনে করি যে এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে এটা আমরা অগ্রসর হতে পারবো।
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদে হবে তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় এই মাসেই পরিষ্কার হয়ে যাবে বলেও জানান সরকারের এই উপদেষ্টা। এই মাসে বা যে সময়সীমা আছে ওনারা যখনই প্রস্তাবনাগুলো দিবেন, এগুলো নিয়ে তো আমরা আগেই বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা একটা কনসালটেশনে ঢুকবো, প্রসেসে ঢুকবো এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে। কনসালটেশন প্রসেসে ঢুকার পর আমরা আসলে ঠিক করব, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রের। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয় বা কী ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। আগামী মাসের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছে যাবে বলেও সংবাদ সম্মেলনে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। আগের যেগুলো গভর্নমেন্টের সময় দেখেছেন যে আগের গভর্নমেন্টে ওনারা পাঠ্যপুস্তক উৎসব করতেন ওই একদিনের জন্য, দেখাতে চেতেন যে না পাঠ্যপুস্তকটা সবাই জানুয়ারির 1 তারিখে পাচ্ছেন। 2010-এর পরের থেকে দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোনো কোনো বছর জুলাই মাসও হয়ে গিয়েছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হুঁশিয়ার করে দিয়েছেন, সাবেক বিডিআর সদস্যদের ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না এলে দায় সরকারকেই নিতে হবে। শাহবাগে অবরোধ কর্মসূচিতে কথা বলেন তারা। আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা 2 ঘণ্টা অবরোধ শেষে শাহবাগ থেকে শহীদ মিনারে অবস্থান নেন। সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানালে তারা শহীদ মিনার ছেড়ে যান। তিনি শুক্র ও শনিবার জেলায় জেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং রবিবার প্রতিটি জেলায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন। মামুন আবদুল্লাহ রিপোর্ট। পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলার কারাবন্দীদের মুক্তি, পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে বৃহস্পতিবার দুপুরে শহীদ মিনার থেকে এসে শাহবাগে অবস্থান নেন ভুক্তভোগীরা। এ সময় তাদের উপর অমানবিক নির্যাতন এবং মিথ্যা অভিযোগের বর্ণনা তুলে ধরেন আন্দোলনকারীরা। বলেন, ফ্যাসিস্ট পতিত সরকারের রোষানলে পড়ে চাকরি হারাতে হয় তাদের। বলেন, 5 অগাস্ট পরবর্তী সরকার তাদের প্রতি সুবিচার করবে আশা করলেও তার কোনো প্রতিফলন নেই। আমরা চাকরিতে পূর্ণবহাল চাই, আমাদের সমস্ত সুযোগ সুবিধা যেন আমরা ফিরে পাই এবং আমাদের যে জেলবন্দি ভাইরা রয়েছে তাদের নিঃস্বার্থ মুক্তি কামনা করছি। কিন্তু সরকার আমাদের জন্য কোনো কিছুই করতেছে না। আমরা আজকে 16টা বছর বিনা কারণে, আমি ব্রাহ্মণবাড়িয়া চাকরি করছি, এইখানে গন্ডগোল হয়েছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিছু নেই, অথচ আমি 7 বছর জেল কাটছি। 3 দফা দাবি না মানলে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ভুক্তভোগী চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সরকার কি একটা চালাকি করলো? দেখেন আজকের কেসের তারিখটা চেঞ্জ করে দিল। আমাদের অঙ্গীকার ছিল আমরা রাজপথ ছাড়বো না জেলবন্দি ভাইদের মুক্তি না নিয়ে। আমাদেরকে এখন সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এসে বলতে হবে যে আমাদের জন্য কি ফয়সালা করবেন, আমাদেরকে এটা লিখিতভাবে এটা জানাতে হবে। কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে সরকারের কাছ থেকে সঠিক পদক্ষেপ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং যদি এই দাবি নিয়ে আজকের মধ্যে কোনো বার্তা না আসে, এর চেয়েও কঠোর কর্মসূচি আমরা দেব। অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত আগুনে পুড়ে যাওয়ায় বিডিআর বিদ্রোহে মামলার বিচার কাজ হচ্ছে না। বিস্ফোরক মামলার পরবর্তী তারিখ ও স্থান দ্রুত সময়ের মধ্যে জানানোর আশ্বাস দিয়েছেন মামলায় বিজিবির পক্ষের প্রধান কৌশলী। এদিকে মাদ্রাসা মাঠে বিচার কাজ না করার দাবিতে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিচারক ফিরে যাওয়ার অনুরোধ তুলে নেওয়া হলেও শিক্ষার্থীরা জানিয়েছেন মাদ্রাসার মাঠে আদালত বসতে দেয়া হবে না। জানাচ্ছেন দীপন দেওয়ান।
এই এজলাসেই হওয়ার কথা ছিল বিডিআর ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামিদের জামিন শুনানি, কিন্তু মধ্যরাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে সব। বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত সরিয়ে নিতে বৃহস্পতিবার সকালে রাস্তা অবরোধ করে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল, পায়ে হেঁটে চলাচল করেন ওই এলাকার মানুষ। শিক্ষার্থীদের সাথে কয়েক দফা আলোচনা করে সেনাবাহিনী ও পুলিশ। শিক্ষার্থীদের দাবি ৩ মাসের কথা বলে ২০১২ সাল থেকে মাঠে অস্থায়ী আদালত বসানোয় একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ৩ মাসের জন্য রিস্ক নেওয়া হয়েছিল, কিন্তু ওই ৩ মাসের নামে আজ ওইটা অবৈধ সরকার দখল করে আছে। এখনো তারাও তাদের মতো দখল করতে চাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের মাঠ যেন আমাদের ফিরিয়ে দেওয়া হয়। এই জায়গাতে মাদ্রাসার জমিতে কেন তা আদালত করতে হবে? তাও স্বৈরাচার হাসিনা এতদিন রাখছে, এখন তো সরকার আসছে, নতুন সরকার কেন এটা নিয়ে ব্যবস্থা নিতেছে না? এমন পরিস্থিতির মধ্যে সকাল ১১টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শনে আসেন মামলার পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবী। অস্থায়ী আদালতের ভিতরে পরিদর্শন শেষে উভয় পক্ষের সাথে আলোচনা করে বিচারক বিচার কাজ এই আদালতে পরিচালনা না করার সিদ্ধান্ত নেন। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। নিশ্চয়ই এটা অন্তত তারিখ শিফট করা বা এই হিয়ারিং না হওয়ার পিছনে কোনো পরিকল্পনা আমার জানা এবং বিশ্বাস মতে নাই। অস্থায়ী আদালতের বিচার কাজ নিয়ে রাষ্ট্রের টালবাহানার জন্য ক্ষোভ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী। বলেন, এভাবে বিচার বিঘ্নিত হওয়ায় ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। একবার বলা হলো যে অস্থায়ী আদালত কেরানীগঞ্জে বসবে, দ্বিতীয়বার বলা হলো যে না মাদ্রাসা আলিয়ায় বসবে, এরপর আবার বলা হইল না এই দুটো জায়গার কোনো জায়গায় বসার সুযোগ নেই। সেতু যে আদালতে মামলাটি গত কয়েকটি তারিখ চলে আসছিল মহানগর দায়রা জজ আদালত, সেখানেই বসবে। আজকে আমরা সকালে সেখানে গেলাম, আবার শুনলাম যে না, এই নিউজ জানা সত্ত্বেও বিজ্ঞ আদালত আজকে এখানে রান করা শুরু করলেন, প্রসিকিউশন এখানে রান করা শুরু করলেন। একটি নতুন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নতুন প্রসিকিউশনও আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন। আলিয়া মাদ্রাসা মাঠে আদালতের কার্যক্রম পরিচালনা না করায় সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় ওই এলাকার যান চলাচল। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিলেট ২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী সহ দলটির সহযোগী সংগঠনের ২,৪০০ নেতাকর্মীকে গুম ও ক্রস ফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর দলটির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল এই অভিযোগ দাখিল করেন। এ সময় তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা একটি চিঠি নিয়ে ট্রাইব্যুনালে যান। এতে ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যন্ত ক্রস ফায়ার, গুম ও হত্যার অভিযোগ আনা হয়। এছাড়া ১৫৩ জনকে গুম করা হয়, যাদের মধ্যে অনেকে এখনও নিখোঁজ বলে উল্লেখ করা হয়। বিএনপির গুম খুন মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন সকালে এ অভিযোগ দায়ের করেন। শেখ হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছে ভারত। বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় থাকবে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হলে ভিসার মেয়াদ বাড়ানোর কোনো ইস্যু থাকে না। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে আহতদের ভিসা প্রাপ্তি ও বিদেশে চিকিৎসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে রফিকুল আলম জানান, এ পর্যন্ত ১১ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং ২ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। মিয়ানমারে চলমান সহিংসতায় ৩৬ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তবে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও জানান রফিকুল আলম। ৩,১০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি আরও জানান, নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ আয় ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করেছে সংস্থাটি। এছাড়া নামে বেনামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সাবেক মন্ত্রী, সংসদ সদস্যরা যে অস্বাভাবিক লেনদেন করেছেন তার সাথে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে নিশ্চিত করেন দুদক মহাপরিচালক। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, রাতারাতি বাজার দর ঠিক করার আলাদিনের চারাক সরকারের হাতে নেই।
চালের দাম বৃদ্ধির বিষয়টি সাময়িক হলেও আগামী রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক থাকবে এমন আশ্বাস তার। সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ডক্টর ওমর বেলাতের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা জানান, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, ওষুধ শিল্প, মেশিনারিজ ও স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছে তুরস্ক। সেই সাথে সামরিক সরঞ্জাম বিক্রিতেও আগ্রহী দেশটি। এসব বিষয়ে যৌথ অর্থনীতি কমিশনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শেখ বশিরউদ্দিন আরও জানান, তুরস্কে $50 কোটি পণ্য রপ্তানির বিপরীতে $45 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ। দেশটিতে রপ্তানি প্রবৃদ্ধি 30% বেড়েছে। চাল সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, আবহাওয়াগত কারণে চালের দাম সাময়িক বেড়েছে। মিয়ানমার, ভারত ও পাকিস্তান থেকে চাল এলেই দাম কমে যাবে। রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না বলে আশা উপদেষ্টার। ক্ষমতার জন্য নয়, বিএনপি রাজনীতি করে মানুষের সেবার জন্য, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীর ভগীরথপুরে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশ রাজনৈতিকভাবে, সামাজিকভাবে একটি কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ সময় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় কথা। কে ক্ষমতায় যাবে, সুবিধা ভোগ করবে, কারা সরকার চালাবে, সেটা বড় বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রত্যাশা করেন সত্যিকার জনপ্রতিনিধিরা সরকার পরিচালনার দায়িত্বে আসুক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, চট্টগ্রামে আদালত থেকে নথি গায়েব, সচিবালয় আগুন সহ দেশকে অস্থিতিশীল করতে পলাতক শেখ হাসিনার দোসররা একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। বিকেলে রাজধানীর লক্ষ্মীবাজার ডিআইটি মার্কেটের সামনে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা দিন দিন আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। সরকার শেখ হাসিনার বিচার বা প্রয়োজনীয় নথিপত্র রক্ষা করতেও ব্যর্থ হয়েছে। নির্বাচনের জন্য যে সংস্কার করা দরকার তা করে অতি তাড়াতাড়ি নির্বাচন দেওয়া প্রয়োজন বলে মনে করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পুরনো ঢাকার বাসিন্দাদের উদ্দেশ্যে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ঢাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। যে যত দিন যাচ্ছে এই সরকার কিন্তু এই যে ঘটনাগুলা ঘটছে, এই যে নথিপত্র, এই যে প্রমাণাদি ধ্বংস করে দেওয়ার যে একটার পর একটা ঘটনা ঘটছে, সেগুলো কিন্তু তারা ঠেকাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, এটি আমি বলতে চাই। এভাবে যদি চলতে থাকে তাহলে পরে এই আওয়ামী লীগের যে বিচার কার্য সেটি সম্পন্ন করা অত্যন্ত দুরূহ হয়ে পড়বে আগামী সরকারের জন্য। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিতের জন্য আগে নির্ধারিত এজেন্সি প্রতি 500 জন হজযাত্রীর কোটা বহাল রাখার দাবি জানিয়েছেন হজ এজেন্সি মালিকরা। তবে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানিয়েছেন, সৌদি আরবের নিয়ম অনুযায়ী 1000 যাত্রীর কোটা পূর্ণ করে প্রতিটি এজেন্সিকে হজ কার্যক্রমে অংশ নিতে হবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের কমিটি বর্তমানে না থাকায় সাধারণ এজেন্সি মালিকদের ব্যানারে ছিল এই সংবাদ সম্মেলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হজ এজেন্সি মালিকরা জানান, 2021 সালের জাতীয় হজ ও ওমরা নীতি অনুযায়ী এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা 100 জন থেকে সর্বোচ্চ 300 জনের বাধ্যবাধকতা ছিল। গত বছরের 29 ডিসেম্বর ধর্ম মন্ত্রণালয় থেকে এজেন্সি প্রতি 500 জনের কোটা নির্ধারণ করা হলেও হঠাৎ 4 জানুয়ারি এই সংখ্যা করা হয় 1000। এই সিদ্ধান্ত অযৌক্তিক বলে মনে করছেন হজ এজেন্সি মালিকরা। একজন হজ এজেন্সির মালিক 1000 লোককে নিয়ে কোনোদিনও সঠিকভাবে 1000 হাজিদেরকে সঠিকভাবে সেবা দিতে পারবেন না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সঠিক পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সর্বনিম্ন কোটা 500-র মধ্যে আমরা যে লিড করেছি, এই বছর হজ ব্যবস্থাপনায় সেটি নিশ্চিত করার ব্যবস্থা করবেন। 500 করতে আমাদের এজেন্টদের গলদঘর্ম হয়ে গেছে, তারপরে 500 আমরা করেছি এবং সেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে ওই 500 করতে গিয়ে প্রত্যেকটা এজেন্সি তাদের মোয়াল্লেমও ঠিক করেছে এবং সেই সব মোয়াল্লেমকে পেমেন্টও করে ফেলছে। এদিকে বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, মন্ত্রণালয় থেকে সৌদি সরকারের কাছে এজেন্সি প্রতি 500 জন যাত্রীর কোটা নির্ধারণের আবেদন করা হয়েছিল, কিন্তু সৌদি সরকার
তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেনি। কোটা কমানো এটা তো আমাদের হাতে নাই, এটা তো সৌদি গভর্নমেন্টের পার্ট। আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি প্রতি এজেন্সি 50 করে দিতাম। এটা তো আমার হাতে নাই, এটা তো দ্বিরাষ্ট্রিক চুক্তি, এটা তো সৌদি গভর্নমেন্টের অ্যাবসলিউট পাওয়ার। ওনারা আমাদেরকে বলে টাইম বাড়ান। আমাদের কাছে শত খুদে বার্তা আছে এবং বলতেছে আপনারা কেন আমাদেরকে পিলগ্রিমসের সংখ্যা কেন জানাচ্ছেন না, অন্যান্য দেশেরগুলো হয়ে গেছে, মিনাতে তাবু কেন নিচ্ছেন না, ঘর ভাড়া কেন করছেন না, হোয়াই ইউ আর ডিলেইং দিস প্রসেস। ওনারা যদি হজ কার্যক্রম বন্ধ করে দেন, আপনি যেটা আপনার মুখ থেকে যেটা শুনলাম, সৌদি গভর্নমেন্ট কিন্তু আমাদের উপর বিরক্ত, এটা আনঅফিসিয়াল কথা বলে। হজের জন্য এবার 1,27,000 কোটার বিপরীতে নিবন্ধন করেছেন 87,100 জন। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, হজযাত্রীদের সেবায় নিয়োজিত ব্যক্তি ছাড়া এবার কাউকে সরকারি খরচে হজে নিয়ে যাওয়া হচ্ছে না। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। গত 15 বছরে শেয়ার বাজারে প্রচুর অনিয়ম জালিয়াতি হওয়ার কারণেই অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগেও বাজার ঘুরে দাঁড়াতে পারছে না বলে মনে করেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। তাদের মতে শেয়ার বাজারে বিগত সময়ের সংগঠিত অপকর্মের খবর জানার অধিকার রয়েছে সবার, আর ভবিষ্যতের জন্য এর খতিয়ান থাকা প্রয়োজন। শক্তিশালী পুঁজিবাজারের জন্য ভালো কোম্পানিকে তালিকাভুক্তির পাশাপাশি খারাপ কোম্পানিকে ডিলিস্টিং করার উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বড় প্রত্যাশার জায়গা তৈরি হয়, কিন্তু বাস্তবতা এখন প্রত্যাশা থেকে অনেকটাই দূরে। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ডিএসসি আয়োজিত পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি করণীয় বিষয়ক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ডিএসসি, সিএসসি সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নেতারা অংশ নেন। সবাই কাজ করছি, তারপরেও যে মার্কেটে এখনো যে কনফিডেন্স আসছে না, সেটার যে মেইন কারণটা আমাদের বুঝতে হবে, যে মার্কেটের বেসিক ফেব্রিকটাই নষ্ট করে দেওয়া হয়েছে। এত পরিমাণ এই মার্কেটে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি হয়েছে, অদক্ষতা জেঁকে বসেছে। এইখান থেকে বের হয়ে আসতে গেলে সব জায়গাতেই কাজ করতে হচ্ছে। বক্তারা বলেন, শেয়ার বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তালিকাভুক্ত মন্দ কোম্পানি দিয়ে বাজার নিয়ে বেশি আশাবাদী হবার কিছু নেই। অর্থ উপদেষ্টা মহোদয় সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি, এই ডিলিস্টিং রেগুলেশনটা আনা খুব জরুরি দরকার। কারণটা হচ্ছে যে আমরা যেটাকে বলছি জাঙ্ক শেয়ার, এই জাঙ্ক শেয়ার থেকে যতদিন পর্যন্ত আমরা পুরোপুরি পরিত্রাণ পাওয়া কখনোই সম্ভব না, পৃথিবীর কোথাও সম্ভব হয়নি, কিন্তু মোটামুটি যে কিছুটা যদি সহনশীল পর্যায়ে না আনতে পারি, তাহলে এই মার্কেটকে আপনার কনফিডেন্স, পাবলিক কনফিডেন্স ফিরিয়ে আনাটা খুব একটা ডিফিকাল্ট কেস হবে। এতে 15 বছরে যে পরিমাণ জালিয়াতি বলেন বা জুলুম বলেন হয়েছে, সেগুলি ব্যাপারে কেউ কোনো কথা বলছে না। এখন আমি যদি এগিয়ে যেতে চাই, তাহলে কি কি রং ডুইংস হয়েছে সেগুলি আমি কোনো বিচার আচার চাচ্ছি না, কিন্তু আমাদের তো সবার জানার অধিকার আছে। জঞ্জালে পরিবর্তন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে, যেখানে 250 জন ব্রোকার চলতে পারে না, আপনি আরও 60টি ট্রেকের বোঝা চাপিয়ে দিয়েছেন। সেই 60টি ট্রেকের ভিতরে 20-30টার হদিস নেই, 10-15টা চলে না, এবং 8-10টার এখনও তাদের নেট ক্যাপিটাল ব্যালেন্সের নেগেটিভ পাওয়া যায়। 70 বছরের ইতিহাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ যেখানে 4-5 জন মেম্বারকে আমরা ডিফল্টার পেয়েছি, সেখানে মাত্র 3 বছরের মাথায় 59টি ট্রেকের ভিতরে ডিফল্টার। তাহলে এটা কোনো ভালো কাজ ছিল না। আমরা বন্ধ করবার চেষ্টা করেছি, পারি না। সূচকের ওঠানামার দেখা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কাজ নয় বলেও মন্তব্য করেন বক্তারা। সবাইকে অ্যালাইন করে কোন একটা সিদ্ধান্ত নিলে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিগত দিনে বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে ছিল এমন সংগঠন ফ্যাসিস্ট সরকারের কালো টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তারা নতুন ষড়যন্ত্র করছে, জনগণের দাঁত ভাঙা জবাব দেবে। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা মহানগরীর খালিশপুরের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নিজ বাসভবনে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের ছাত্রদল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। পেটোয়া বাহিনীর রেখে যাওয়া যারা কুচক্রী মহল আছে, সন্ত্রাসী আছে, তাদের কাছে কালো টাকা আছে, তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এবং আমাদের মধ্যে থেকেও যারা আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের অনেক সংগঠন নেতাকর্মীরা পাশে ছিল, তাদেরকেও দেখেছি কালো টাকায় অনেকে বিক্রি হয়ে
ফ্যাসিস্ট সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আবার একটি ষড়যন্ত্র করে যাচ্ছে। আরো কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পল্লবী থানার 2 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী 8 শতাধিক শিক্ষার্থী নিয়ে ঢাকায় হয়ে গেল এক্সপার্ট এডুকেশন এক্সপো। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দিনব্যাপী এক্সপোতে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ভর্তি ও স্কলারশিপের বিষয়ে খোঁজ নেন আগ্রহীরা। অংশ নেন ইউরোপ ও আমেরিকা সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। ঢাকায় বৃহত্তর খুলনা সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়েছে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা 3 জেলার সমন্বয়ে মিরপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে পালাবদল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ডাক্তার আক্তার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলী আসগার লবি, আর বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। খালেদা জিয়ার চিকিৎসা চলছে লন্ডন ক্লিনিকে। নেতাকর্মীতে সরগরম মার্লিবন এলাকা। নেত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া। ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা দেখছেন মির্জা ফখরুল। হাসিনার পতনে 80% সংস্কার হয়ে গেছে, মন্তব্য মেজর হাফিজের। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় সরকার। সংস্কার স্বল্প, মধ্য না দীর্ঘমেয়াদী, পরিষ্কার হবে 2 সপ্তাহে, জানালেন উপদেষ্টা মাহফুজ। শাহবাগে 2 ঘন্টা সড়ক অবরোধ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের। অস্থায়ী আদালত পুড়ে যাওয়ায় হয়নি বিদ্রোহ মামলার শুনানি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।